ভাই আমাদের সাথে খাবে না বড় মা? সে বাড়িতে থাকলে তো খাবে। বাড়ি নেই, সকাল সকাল কোথায় গেছে? তার নাকি পার্সোনাল কোনো কাজ আছে। এই ছেলেকে তোরা একটু বোঝাতে পারিস না ইলহাম? ইলহাম ব্রেডে বাটার লাগাতে লাগাতে সামান্য হেসে বলল। ভাইকে বোঝাতে পারবে এরকম একজনই ছিল, সে হচ্ছে দাদাজান। নূরজাহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হতাশ গলায় বললেন, সে মরে তার মতোই নাকুচু ঘাটতারা একজনকে আমাদের মাঝে রেখে গেছে। বেগম জেলে দিয়ে পাউরুটি খেতে খেতে বিড়বিড় করে বলল। এই জন্যই তো আমি তার নাম দিয়েছি দাদাজানের জেরক্স কপি। তকির মির্জা মায়ের কানে নাতির বিয়ের কথা আরো একবার তুললেন। আম্মা, তোমার নাতিকে এবার বিয়ের জন্য রাজি করাও না। তুমি কি চাও না বাড়িতে তোমার নাত বউ আসুক? দৃষ্টি অতি উৎসাহী হয়ে বলে উঠল। ঠিক, তাওফ ভাই আমাদের বংশে সবার বড়, ভাইয়াকে এবার একটা বিয়ে করানো উচিত। বেগম চেহারায় বিরক্তিভাব নিয়ে মুখ বাঁকিয়ে দৃষ্টির দিকে দেখল, মনে মনে বলল, একটা পরের বাড়ির মেয়ের কপালে দুঃখ দেওয়ার কত শখ। এই হিটলার মির্জার সাথে কোনো মেয়ে সংসার করতে পারবে কি? বউকে ভালোবাসা তো দূর, 3 বেলা খাবার দেওয়ার বদলে ধমক দিয়ে পেট ভরিয়ে রাখবে। সকলের কথার মাঝে রানী বলে উঠল। ভাইজান রে কি কোনো মাইয়া তাবিজ করছে? ওই মায়ারে সারা ভাইজান অন্য কাউরে বিয়া করতে পারবো না। না হইলে ভাইজানের তো বয়স কম হইছে না, এখনো বিয়া করবার পারে না কেন? তাহমিনা রানীর সব আলতো ফালতো কথা সহ্য করলেও ছেলের ব্যাপারে কোনো অহেতুক কথা সহ্য করবে না, তাই রানীকে ধমক দিয়ে বললেন, তোর এসব কথাবার্তার জন্যই তুই কোন দিন সত্যি আমার হাতে মার খাবি। ভাইজানের বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? রানী আম্মার আড়ালে মুখ বাঁকালো। ছেলেকে নিয়ে কোনো কথাই বললেই আম্মার লেগে যায়। ছেলে যে বইরা হচ্ছে এটা চোখে দেখে না। রানী বিড়বিড় করে বলল, আমনের পোলার নিশ্চয়ই কোনো সমস্যা আছে আম্মা, না হলে বেটা মানুষ থাকবো বিয়া পাগল। এক বিয়া কইরাও আরো 3টা করবার চাইবো, কিন্তু এই বাড়ির সেরা ছোকরারা একটা বিয়া করবার চায় না। তাওব ভাইয়ের বিয়ের কথা শুনে ইরিনের মুখটা ছোট হয়ে গেল। অনেকগুলো বছর ধরে তাওব ভাইকে সে মনে মনে পছন্দ করে। সাহসের কারণে তাওব ভাইকে কোনোদিন বলতে পারেনি। ইরিনের চেহারার পরিবর্তন আকৃতির চোখ এড়ালো না। মনে মনে এতদিন যা সন্দেহ করেছিল এবার কনফার্ম হলো। ইরিন তাহলে সত্যিই তার ভাইকে পছন্দ করে, ইরিনকে তার অপছন্দ না। কিন্তু ভাই কি ইরিনকে পছন্দ করবে? সকলে জোড়াজোড়ি ঠেলাঠেলিতে পেখম একটু বেশিই খেয়ে ফেলেছে। এখন তার নিজেকে প্রেগনেন্ট মহিলা মনে হচ্ছে। পেট নিয়ে নড়তেই পারছে না, শ্বাস নিতে হাঁসফাঁস চালছে। বেশি খেয়ে ফেলেছি রে দৃষ্টি, পেট নিয়ে উঠতে পারছি না। আমায় একটু ধরে রুমে দিয়ে আয় না। পেখমরা কাল চলে যাবে, তাই ইলহাম ভাইকে সবাই ধরেছে যেন বাইরে কোথাও নিয়ে যায়। ইলহামও খুশি খুশি বোনদের আবদারে রাজি হয়ে গিয়ে বলল, ঠিক আছে, সন্ধ্যায় সবাই রেডি থাকিস, তোদেরকে খাওয়াতে নিয়ে যাব। তাওব দুপুরের দিকে বাড়ি ফিরেছে। ঘামে ভেজা শরীরে ফিরে শার্টের বোতাম খুলতে লাগলো। এমন সময় দরজায় শব্দ হলো। তাওব জানতে চাইল, কে? আমি ইরিন। ইরিনকে ভেতরে আসার অনুমতি দেওয়ার আগে শার্টের খোলা বোতামগুলো আবার লাগিয়ে ফেললো। দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ইরিন বুঝতে পারছে না সে ভেতরে যাবে নাকি চলে যাবে। আসবো তাওব ভাই? আয়। মনের মধ্যে একজাক সংকোচ সংশয় চেপে রেখে ইরিন ভেতরে ঢুকলো। আজ তাওব ভাইয়ের বিয়ের কথা উঠেছে। বড় রানী একবার কিছু বললে সেটা করেই ছাড়েন। তাওব ভাইয়ের বিয়ের কথা যেহেতু তার মাথায় ঢুকেছে, তিনি যেভাবেই হোক তাওব ভাইকে রাজি করিয়ে ছাড়বেন। তাওব ইরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবি এরিন? ইরিন হঠাৎ ভ্যাবাচাকা খেয়ে গেল। সে অনেক কিছুই বলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলে উঠতে পারে না। না কিছু না, এমনি এসেছিলাম। সকালে তোমার ব্রেকফাস্ট টেবিলে ছিলে না। কাজে বেরিয়েছিলাম, মাত্রই ফিরেছি। ঘেমে দেখিস না কেমন ভেজে গেছে? শাওয়ার নিতে হবে। তুই কি বসবি? না না, আমি এখনই চলে যাব। রাতে ইলহাম ভাই আমাদের খেতে নিয়ে যাবে, তুমিও যাবে আমাদের সাথে। তোর বাচ্চারা যাচ্ছিস যা, আমার গিয়ে কি কাজ? তুমি এমন ভাবে বলছো যেন তুমি বুড়ো হয়ে গেছো। তাও ফেসে প্রশ্ন করলো, বুড়ো না, বংশের সবার বড় ছেলে আমি। তুমি তো এখনো বিয়েই করনি। এই কথাটা ইরিন মুখ ফুসকে বলে ফেলেছে। কথাটা বলেও সে বোকা হয়ে গেছে। তাও ভাই যদি এখন রেগেছে, কিন্তু তাও রাগলো না। আগের মতো হাসতে হাসতেই বলল, আকৃতিকে বিয়ে দিয়েই আমিও বিয়ে করে ফেলবো। ছোট বোনকে রেখে বড় ভাইয়েরা বিয়ে করতে পারে না। বোনকে বিয়ে দেওয়ার দায়িত্ব ভাইদের কাঁধে থাকে। বিকাল থেকেই সবাই হইচই করে তৈরি হচ্ছে। বাড়ির একটা ছানাপোনাও বাদ যাবে না। সবাই যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে।
সবার তৈরি হওয়া প্রায় শেষ হয়ে এলেও পেখম এখনও বসে বসে ভাবছে সে কি পরে যাবে। যে ড্রেসগুলো সে এনেছে ওগুলো বাড়িতে পরার জন্য ঠিক আছে, কিন্তু এগুলো পরে বাইরে যাওয়া যাবে না। এরিন পেখমকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো। কি রে, যাবি না তুই? পেখম অন্ধকার মুখেই জবাব দিল। যাব। যাবি তাহলে রেডি হচ্ছিস না কেন? পেখম এরিনের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে নাকেশ্বরে বলল। ভালো কোনো জামাই তো আনিনি, কি পরে যাব? এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করে বসে আছিস? তোর বোন প্লাস বান্ধবী, দৃষ্টি কেন আছে? ওর ওয়ারড্রপে গিয়ে হামলা চালা। সত্যি তো, এরিন আপুর থেকে দারুণ একটা আইডিয়া পেয়ে যাওয়ার আগে আপুর গালে চুমু দিয়ে বলল। রাজপুত্রের মতো একটা জামাই পাবে তুমি, দোয়া করে দিলাম। এরিন লজ্জা পেয়ে বিড়বিড় করে বলল। তাও ভাই তো রাজপুত্রই। ড্রেস, কসমেটিক্স, এমনকি জুতাটা পর্যন্ত দৃষ্টির থেকে নিয়ে সবার পরে তৈরি হয়ে পেখম বেরিয়ে এলো। মেকআপ করার সময় পায়নি। সাজসজ্জা বলতে কানে ছোট্ট 2টা টপ, বাম হাতে একমট চুড়ি, গলাটাও খালি। এক গাড়িতে সবার জায়গা হচ্ছে না। বাড়িতে আরও গাড়ি থাকলেও ড্রাইভার নেই। পেছনে সবাইকে গাদাগাদি করে বসতে দেখে ইলহাম বলল। তাওয়াব ভাই এলে ভালো হতো। ভাইকে তো বলেছিলাম, কিন্তু মনে হয় না আসবে। যাক, তাওয়াব ভাই আসবে না, এটাই ভালো। পেখম গাদাগাদি করে কেন গাড়ির উপরে বসে যেতেও রাজি আছে, কিন্তু এই হিটলার মির্জাকে সাথে নিয়ে আজকের সন্ধ্যার আনন্দ মাটি করতে রাজি নাই। পেখম ইলহাম ভাইকে তাড়া দিতে লাগলো। ইলহাম ভাই, যাও তো এবার, এক গাড়িতেই হবে। বাচ্চারা ঠিকঠাক মতো বসেছে? সবাই বসেছে, তুমি গাড়ি ছাড়ো। দাঁড়া একটু, এত তাড়াতে কেন দিচ্ছিস? পেখম তারা কেন দিচ্ছে এটা শুধু সেই জানে। পাশে যদি তাওয়াব ভাইও চলে আসে। ইলহাম ফোন বের করে ক্যামেরা অন করে সবার উদ্দেশ্যে বলল। এদিকে তাকে সবাই স্মাইল দে, একটা হ্যাপি মেমোরি ক্যাপচার করে রাখি। সবাই যে যার পছন্দের পোজ দিল। এরিন হাসি হাসি মুখ করে, দৃষ্টি চোখ বড় বড় করে তাকে আকৃতি গালে হাত দিয়ে পেখম চোখ টেরা করে ঠোঁট পাউট করলো। বাচ্চারা জায়গা না পেলেও ঠেলে ঠুলে ফ্রেমে এসে গেল। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইলহাম এখানকার তোলা পিক, তারা কোথায় যাচ্ছে সেই জায়গার লোকেশন তাওয়াবকে পাঠিয়ে দিয়ে ছোট্ট একটা মেসেজ লিখল। ভাই বোনদের সাথে এরকম কিছু স্মৃতি বানাতে এই অ্যাড্রেসে চলে এসো, আমরা 9টা পর্যন্ত থাকবো। গাড়ি স্টার্ট দেওয়ার একটু পরে পেখম বলল। ভাইয়া গান ছাড়ো। ইলহাম গান ছেড়ে দিলে ছোট যে কয়টা আছে সবগুলো নাচা শুরু করে দিয়েছে। তাওয়াব ভাই সাথে যাচ্ছে না বলে পেখম একটু বেশি বেশি খুশি হচ্ছে। ছোট ভাই বোনদের সাথে সেও হাত পা দুলিয়ে নাচছে। এরিনের মন বিশেষ ভালো নেই। তাওয়াব ভাই কেন এলো না? সবার সাথে গেলে কি হতো? সকালে তাওয়াব ভাইয়ের বিয়ের কথা শুনে ভীষণ কষ্ট পেয়েছিল, কিন্তু তাওয়াব ভাই যখন জানালো আকৃতাপুর বিয়ে দিয়ে তারপর নিজে বিয়ে করবে, তখন না চাইতেও খুশি হয়েছে। আকৃতাপুর গায়ের রং এত বেশি ফর্সা নেই, আপু চিকনও অনেক, তার উপর আবার বেশিরভাগ সময় অসুস্থ থাকে। অনেক জায়গায় দেখাদেখি হলেও শেষ পর্যন্ত ছেলের বাড়ি কারো না কারো অপছন্দ হয়ে বিয়েটা ভেঙে যায়। সেদিক দিয়ে বিবেচনা করলে তাওয়াব ভাইয়ের বিয়ে করতে আরও অনেক সময়। ইরিন জানে সে ভীষণ স্বার্থপরের মতো ভাবছে। আকৃত আপু মনের দিক থেকে খুবই ভালো মেয়ে, আপুর খারাপ সে কোনোদিনই চায় না। সেও চায় আপু খুব ভালো একটা বর পাক, যে আপুকে রূপ দেখে নয় তার গুণ দেখে ভালোবাসবে। কিন্তু নিজের ভালোবাসার কথা এলেই সে স্বার্থপর হয়ে যায়। লোকেশনে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না, 30 মিনিটেই চলে এসেছে। এক এক করে গাড়ি থেকে সবাই নেমে পড়ল। যদিও তাওয়াব ভাই আসার সম্ভাবনা একেবারে নেই, তবু ইলফাম পার্কিং লটে তাওয়াব ভাইয়ের গাড়ি আছে কিনা দেখে নিল। পেখম ইলফাম ভাইয়ের চোখের সামনে হাত নাড়িয়ে দৃষ্টি আকর্ষণ করে বলল। কাকে খুঁজছেন মির্জা সাহেব? স্পেশাল কেউ আসার কথা ছিল নাকি? কথা তো ছিল না, তবে আসতে পারে, আবার নাও আসতে পারে, কিছুই বলা যায় না। সবটাই তার মন মর্জির উপর ডিপেন্ড করে। পেখমা কৌতূহলী চোখে চারপাশে খুঁজতে লাগলো। তেমন কোনো মেয়েকেই তো চোখে পড়ছে না। কে আসবে গো? তোমার গার্লফ্রেন্ড? ইলহাম পেখমের মাথায় হালকা চাটি মেরে বলল। অনেক বড় হয়েছিস না, বড় ভাইয়ের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিষয়ে কথা বলছিস? বলে কি হয়, আজকাল 6-7 এর পোলাপানও এইসব বোঝে। আমি তো সেখানে কলেজে পড়ি। কলেজে পড়িস বা ভার্সিটিতে, বয়ফ্রেন্ড বানানোর কথা শুনলে পা ভেঙে ফেলতো। পেখম খুব ভাঙালো। নিজে গার্লফ্রেন্ড বানিয়ে বসে আছে, সে বয়ফ্রেন্ড বানালে সবার যত শাসন। ইলহাম আগেই বলে রেখেছিল ওদের জন্য যাতে বড় একটা টেবিল রাখা হয়। তার কথা মতোই সব থেকে বড় টেবিলটা তাদের দেওয়া হয়েছে। নিজেদের মধ্যে অনেক ঝামেলা করে সবাই নিজ নিজ চেয়ারে বসে পড়েছে। মেনু কার্ড হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কি অর্ডার করা যায়। আজ ইলহাম ভাইয়ের পকেট খালি করে ফেলবে।
তাফ অন্য এক জায়গায় যাচ্ছিল। ইলহামের মেসেজ আর পিকটা দেখে মাঝরাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে নিয়েছে। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে ইলহামকে কল করলো তাফ। ইলহাম জানালো ওরা মাত্রই খাবার অর্ডার দিয়েছে। ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো সে। ফোন চাপায় ব্যস্ত থেকে নিচের দিকে তাকিয়ে হেঁটে ইলহামদের টেবিলের দিকে যাচ্ছে। একটা টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় ওই টেবিলে একজন ছেলের গলা কানে এলো। ছেলেটা সাথের জনকে বলছে। খাসা মাল মামা। তাও ফোন থেকে চোখ তুলে ছেলে দুটোর দিকে তাকালো। দুজন গোপনে লুকিয়ে অন্য একটা টেবিলের মেয়েদের ভিডিও করছে। ছেলে দুটোর নোংরামো কাজ সম্পর্কে মেয়েগুলোর হয়তো ধারণা নেই। তাপ দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেটে রাখলো। ভদ্র পোশাকে দুইটা কুলাঙ্গারকে দেখে এড়িয়ে যেতে পারল না। তার দিকে বসা ছেলেটার হাতে ফোন ধরা। তাপ হাঁটতে হাঁটতে আচমকায় ছেলেটার হাতের সাথে ধাক্কা খেলো, যার ফলে ছেলেটার হাত থেকে ফোন নিচে পড়ে গেছে। কাজটা যেন ভুলে হয়ে গেছে। কণ্ঠে এত বেশি আন্তরিকতা নিয়ে দুঃখ প্রকাশ করলো। এক্সট্রিমলি সরি ব্রাদার, দেখতে পাইনি। ছেলেটা প্রথমে রেগে গেল। তাফের দিকে তাকে ভদ্রলোক ভেবে ঝামেলা না করে সরি গ্রহণ করে নিল। বলল, ইটস ওকে ব্রো, প্যারা নাই। কথাটা বলে ওই ছেলে ফোন তুলে নেওয়ার জন্য নিচে ঝুঁকলো। তাপ বলল, ইটস নট ওকে ব্রাদার। এই কথা বলে তাপ ইচ্ছে করে পা দিয়ে ফোনটা মারিয়ে দিল। এতে ছেলেটা খেপে তার দিকে তেড়ে এলো। মুহূর্তের পরিবেশ গরম হয়ে গেছে। অন্যান্য টেবিলে লোকজন ঘাড় ঘুরিয়ে তাদের দিক দেখছে। তাপ তখনও পুরোপুরি শান্ত থেকে বলল, এগেইন সরি ব্রাদার, ভুল করে বার নিচে এসে গেছে। তাপ যে এসব ইচ্ছে করে করেছে এটা ছেলেটাও বুঝতে পারলো। তাই ছেলেটা খেপে তাফের গলায় চেপে ধরলো। সাথে ছেলেটা বন্ধুকে আটকানোর চেষ্টা করছে। তাপ ঠোঁটে হাসি নিয়ে ছেলেটা কানের কাছে এসে স্বাভাবিকের তুলনায় নিচু গলায় বলল, এতক্ষণ তোর এখানে বসে কি করছিলে? গার্ড ডেকে সিসিটিভি ফুটেজ চেক দিতে বললো, নাকি তার আগে 999 কল করবো? পুলিশ এসে বরং সিসিটিভি ফুটেজ চেক করবে। তাফের শীতল হুমকি শুনে ছেলে দুটোর ঘাম ছুটে গেল। এতক্ষণে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একজন এসে জানতে চাইল। স্যার, এনি প্রবলেম? তাপ লোকটার দিকে তাকিয়ে ঝরঝরে হেসে বলল, প্রবলেম এতক্ষণ ছিল, এখন সলভ হয়ে গেছে। ওদিকে ঝামেলা হচ্ছে দেখে দৃষ্টি কৌতূহলী গলায় বলল, কারা ঝগড়া করছে? কি নিয়ে ঝগড়া লেগেছে? পেখম দৃষ্টির মাথায় মেরে বলল, তোমার সাথে আমরাও তো এখানেই বসে আছি। তুই জানিস না, তাহলে আমরা কিভাবে জানবো? ইলহাম ওদের শান্ত থাকতে বলে নিচে উঠে দাঁড়ালো। তোরা বস, আমি দেখে আসি। কেউ কিন্তু জায়গা থেকে উঠবি না। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে ঘটনাটা জানিয়ে ছেলে দুটোর উপযুক্ত শাস্তির কথা বলে নিজের ভাই বোনদের টেবিলের দিকে এগোচ্ছে তাপ। ইলহামকে যেতে হলো না। সে যাওয়ার আগেই তাওব ভাইকে আসতে দেখলো। তাওব ভাইকে দেখে পেখম পাদের সকলে খুশির শেষ রইল না। পেখম মুখটাকে বাংলার পেঁচার মতো করে মনে মনে বলল, হিটলার মির্জা এখানেও চলে এসেছে। হে আল্লাহ, দাদাজানের জেরক্স কপিকে কেন আসতে হলো? ইলহাম সন্ধিহান গলায় জানতে চাইল। ওই ঝামেলায় কি তুমি ছিলে? তাপ একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, ঝামেলা কিছু না, দুইটা বাস গালিটা দিতে দিতেও থেমে গেল। ছোট ছোট ভাই বোনগুলো এখানে আছে, এদের সামনে গালি দেওয়া উচিত হবে না। দুইটা ছেলে মেয়েদের ভিডিও করেছিল, ওদেরকে একটু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে এসেছে। ভাইয়ের কাছে আকৃতি গর্বিত হলো। তার ভাই এরকমই, মেয়েদের অসম্মান সহ্য করতে পারে না। কিন্তু ভাই এসব কি পরে এসেছে? আকৃতি মুখ কালো করে ভাইয়ের উদ্দেশ্যে বলল, তুমি কি এতই ব্যস্ত ছেলে যে চেঞ্জ করারও সময় পাওনি? এসব কি পরে এসেছো? তাপ নিচের দিকে দেখে বলল, এই কাপড়ে খারাপ কি? ছেড়ে ফেরা কাপড় তো আর পরে আসেনি। বেগম সরাসরি না তাকিয়ে আর চোখে দেখলো হিটলার মির্জা ট্রাউজারের সাথে হুডি পরে চলে এসেছে। এত নর্মাল কাপড় পরে কেউ এরকম দামি একটা রেস্টুরেন্টে খেতে আসে? ওয়েটারের মনে সন্দেহ জাগবে, খেয়ে দিয়ে বেটা বিল পরিশোধ করতে পারবে তো? তবু ওনার ভাব দেখো। জিজ্ঞেস করছে এই কাপড়ে খারাপ কি? আর সে নিজের এত সুন্দর সুন্দর জামা থাকতেও দৃষ্টি থেকে ধার করে এই জামাটা পরে এসেছে। বেগম উপলব্ধি করলো মেয়েদের সাথে ছেলের পার্থক্য এখানে। ছেলেরা লুঙ্গি পরেও বিদেশ ভ্রমণ করে আসতে পারবে, মেয়েরা কলেজে গেলে আমার সাজ দেয় দেখে মনে হয় বিয়ে বাড়িতে না গিয়ে ভুল করে ক্লাস করতে চলে এসেছে। তাও এখানে বসেও ফোনে চাপছে। মাঝে আর চোখে একবার পেখমের দিকে তাকিয়েছিল। পেখমের পরনের ড্রেসটা ভীষণ চেনা লাগলো। দৃষ্টিকে সে এরকম একটা ড্রেসেই গিফট করেছিল। খাবার চলে এসেছে। খেতে বসে ইরিন বারবার তাওব ভাইকে দেখে যাচ্ছে। হঠাৎ তাওব ভাইয়ের হাতের দিকে চোখ পড়লে সে আতকে উঠে জিজ্ঞেস করলো, তাওব ভাই, তোমার হাতে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? কোথায় ব্যথা পেয়েছো? ইরিনের কথা শেষ হওয়ার আগে সকলে দৃষ্টি তাওফের হাতের উপর পড়ল। সত্যিই তো, ডান হাতের উপর পাশে চামড়া উঠে লাল হয়ে আছে। সবার দেখা দেখি পেখমা চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো। ইলহাম বলল, একটু আগের ঝামেলায় ব্যথা পেয়েছো? তাওফ নিচের হাতের দিকে দেখলো। এই ব্যথা সে সকালে পেয়েছে, তখন অবশ্য এতটা খেয়াল করেনি। ভাই বোনগুলো যতই আগ্রহ দেখাক, যাতে কিভাবে ব্যথা পেয়েছে এটাদের বলা যাবে না। তাই মিথ্যার আশ্রয় নিয়ে ইলহামের কথায় সায় দিয়ে বলল, হবে হয়তো।
দৃষ্টি ডিটেকটিভ চোখে ভাইয়ের হাতের আঘাত পরীক্ষা করে বলল, হুম, চামড়া ঝুলে গেছে, এক্ষুনি হলে রক্ত বেরোতো। এই ব্যথা তুমি আরো আগে পেয়েছো। ঠোঁট কামড়ে কিছু ভেবে দৃষ্টি হঠাৎ বলে উঠল। তুমি কি কারোর সাথে মারামারি করেছো? তাও দৃষ্টি দেখে চোখ পাকিয়ে তাকিয়ে বলল। তুই মুখ বন্ধ না করলে একটা ঘুষি তোর নাকেও পড়বে। হুমকি শুনে দৃষ্টি চুপ হয়ে গেল। তার মুখ বন্ধ করাতে পারলেও মনের সন্দেহ কিভাবে দূর করাবে। পেখম দৃষ্টির কানে কানে বলল, তোর গুন্ডা ভাই মারামারিও করে? কোনো খারাপ গুণই বাদ রাখছে না দেখছি। খেতে খেতে ইলহাম জিজ্ঞেস করলো, অচেনা মেয়েগুলোর ভিডিও বানাচ্ছিল বলে তুমি ছেলেটার ফোন ভেঙে ফেলেছো। তোমার নিজের বোনদের ভিডিও করলে তখন কি করতে? তার ছুরি কাঁচা চামচ চালাতেই জবাব দিল, ফোনের সাথে হাতটাও ভেঙে দিলাম। এতক্ষণ ওদের দুইটার জায়গায় হাসপাতালে বেড়ে হতো। ফেরার সময় বাড়ির সবার জন্য খাবার প্যাক করে নিয়ে নেওয়া হয়েছে। পেখম ইলহাম ভাইয়ের গাড়ি করে এসেছে। ইলহাম ভাইয়ের গাড়িতেই যাবে। পরে গেলে যদি সিট পাওয়া না যায়, এই ভাই পেখম সবাইকে রেখে আগে ভাগে গিয়ে গাড়িতে বসে আছে। রেস্টুরেন্টে তাকে সবাই খুঁজে হয়রান হয়ে বাইরে এসে দেখলো গাড়িতে বসে আছে। ইলহাম চোখ রাঙিয়ে বলল, সমস্যা কি তোর? হার্ট অ্যাটাক করিয়ে দিতে চাচ্ছিলি তো? পেখম কোনো জবাব না দিয়ে দাঁত বের করে হাসলো। আসার সময় গাদাগাদি করে এলেও যাওয়ার সময় দুই গাড়ি মিশিয়ে বেশ ভালোই যাওয়া যাবে। পেখম আগেই নিজের সিট নিয়ে বসে থাকলেও শেষ মুহূর্তে সমস্যা দেখা দিল। আলিশবা পেখমের সাথে বসবে, আবার সে তাওয়াব ভাইয়ের গাড়িতে যাবে। আকৃতি ওই গাড়ি থেকে নেমে এসে পেখমকে বলল, পুনম, তুই ওই গাড়িতে যা। কথাটা শুনে পেখম আতকে উঠে বলল, কেন? না না না, আমি এই গাড়িতে যাব। জেদ করিস না, আলিশবা তোর সাথে যাবে। যাবে যাক, আমি কি মানা করেছি? ওকে আমার কাছে দিয়ে যাও। তোর সাথে যাবে, কিন্তু ভাইয়ার গাড়িতে যাবে। পেখম যে ভয়ে আগেই গাড়িতে এসে বসেছিল, সেই ভয়ে শেষ পর্যন্ত সত্যি হলো। ওই গাড়িতে গেলে পুরোটা পথ মুখে তালা ঝুলিয়ে রাখতে হবে। দৃষ্টি বিরক্তি প্রকাশ করে বলল, তুই যে কেন তাওফ ভাইকে এত ভয় পাস বুঝি না। তাওফ ভাই কি বাঘ নাকি ভাল্লুক? তোকে খেয়ে ফেলবে? কবেকার কোন ঘটনা মনে রেখে তুই এখনো তাওফ ভাইয়ের সাথে কথা বলিস না, সামনে যাস না। তাওফ ভাই কি এখন তোকে কিছু বলে? পেখম অসহায় চোখে ওদের সবার দিকে তাকালো। তাওফ ওদিকে গাড়ির হর্ন বাজাচ্ছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও পেখম এই গাড়ি থেকে নেমে ওই গাড়ির কাছে গেল। পেছনে বসতে গেলে দেখলো পেছনে তো কোনো সিট খালিই নেই। কোথায় বসবে সে? থমথমে মুখে পেখম জিজ্ঞেস করলো, আমি কোথায় বসবো? সামনে বসে যেতে যদি সমস্যা না হয় তাহলে সামনে সিট খালি আছে। জবাবটা তাওয়াব ভাইয়ের থেকে আসবে পেখম কল্পনা করেনি। পেখম বিস্মিত চোখে তাওয়াব ভাইয়ের দিকে তাকালো। ঠিক কত বছর পর তাওয়াব ভাই তার সাথে সরাসরি কথা বলেছে। বুকের ভেতর কেমন ধুক ধুক করতে লাগলো। দ্বিধান্বিত গলায় পেখম বলল, আলিশবা তো আমার সাথে বসতে যাচ্ছে। আলিশবা পেছন থেকে মুখ বের করে বলল, আপি, তুমি সামনে বসো, এখান থেকে আমি তোমাকে দেখতে পারছি। পেখম মনে মনে নিজেকেই দুষতে লাগলো। কি দরকার ছিল ছোট বোনগুলোকে নিজের এত ন্যাওটা বানানোর? তাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না। পেখম গাড়ির দরজা খুলে সামনে বসলো। তাওয়াব জেনে নিল। সবার ঠিকঠাক বসা হয়েছে? পেছনের বাচ্চা পার্টি সব কয়টা একসাথে চিৎকার করে জানা, হ্যাঁ ভাইয়া। তাওয়াব গাড়ি স্টার্ট দিতে দিতে হেসে বলল, তোদের সাথে থাকলে কানে হাত ফোরাতে খুব বেশি সময় লাগবে না। এতগুলো বছর পরে প্রথম তাওয়াব ভাইকে হাসতে দেখলো পেখম। হিটলার মির্জার হাসি সুন্দর একটা অস্বীকার করার উপায় নেই। হাসি সুন্দর বলেই হয়তো এত কম হাসে। পেখম মনে মনে নিজেকেই ধমক দিল। কি সব ভাবছিস তুই পেখম? হিটলার মির্জার হাসি সুন্দর কি অসুন্দর এটা দেখে তোর কি কাজ? পেখম সিটে পা তুলে বসতে গেলে তাওয়াব ভাইয়ের তাকানো দেখে পা নামিয়ে নিল। কতক্ষণ নখ দিয়ে খুঁচিয়ে ওড়নার পাথর তুলল। কথা না বলে বোবা হয়ে কতক্ষণ বসে থাকা যায়? মিউজিক চালানোর কথাও বলতে পারছে না। যদি ধমক দিয়ে বসে? ঘাড় ঘুরিয়ে পেছনে দেখলো ইমানবাদের সব কয়টা ঘুমিয়ে পড়েছে। ইমান জিজ্ঞেস করলো, পুনম আপু, তোমরা কি সকালে চলে যাবে? কাল যেও না আপু, আরো কয়েকদিন থেকে যাও। কলেজ না থাকলে থাকতাম। তুমি তো আমাদের বাড়ি থেকেও দৃষ্টি আপুর সাথে কলেজে যেতে পারবে। আমার বইপত্র সব বাড়িতে। বই নিয়ে চলে আসো। অনেক ঝামেলা হয়ে যাবে, তুই চল না আমাদের ওখানে গিয়ে থাকবি। আমাকে স্কুলে যেতে হবে না? আমাদের বাড়ি থেকে যেতে পারবি না? পারবো, কিন্তু কিন্তু কি? ইমানকে চুপ করে যেতে দেখে পেখম খিলখিলিয়ে হেসে উঠল। ড্রাইভ করা থেকে তাওয়াবের মনোযোগ সরে গেলে তখনই গাড়ি জোরে ছাকে খেলো। ভয় পেয়ে পেখম আল্লাহকে ডেকে উঠল। পথে যেতে যেতে পেখমের ঘুম পেয়ে গেল। সে কয়েকবার হাই তুলে ফেলেছে।
কথাবার্তা বললে হয়তো বা ঘুম আসতো না। চুপচাপ বসে থেকে ঘুম আসাটাই স্বাভাবিক। বাচ্চা কাচ্চারা সবগুলো একটা আরেকটার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। পেখমের চোখও লেগে এসেছে। ইলহামের গাড়ি যে রোড দিয়ে গেছে তাপ তার বিপরীত রোডে গাড়ি ঘুরিয়ে নিল। গাড়ির ভেতরের পরিবেশ নিশ্চুপ। তাপ ড্রাইভ করতে করতে মাঝে মাঝে পেখমের দিকে তাকাচ্ছে। মাথাটা বেকায়দায় বাঁকা হয়ে আছে। এরকমভাবে থাকলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ঘাড় ব্যথা হয়ে যাবে। তাপ সাবধানে পেখমের মাথাটা সোজা করে দিতে গেলে গাড়ির চাকা ছোট্ট একটা গর্তে পড়ে দোল খেয়ে উঠলে পেখম হুড়মুড়িয়ে উঠে বসলো। তাপের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? পেখম চোখ খোলার আগেই তাপ হাত নিয়ে এসেছিস। শান্ত গলায় সে বলল, কিছুই তো হয়নি। কিছু একটা তো হয়েছে। আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে স্পষ্ট অনুভব করলাম কে যেন আমায় ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিতে চেয়েছে। তাপ ঠোঁটের কোণে সামান্য হাসি নিয়ে পেখমের দিকে তাকিয়ে বলল, পাহাড় থেকে? অথচ তুই আমার গাড়িতে বসে আছিস। পেখম নিজেকে একবার দেখে তাপকেও দেখলো। সে এতক্ষণ তাপ ভাইয়ের সাথে কথা বলেছে বুঝতে পেরে সাথে সাথে মাথা সোজা করে সামনের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। এর কাণ্ড কারখানা দেখে তাপ মনে মনে হাসছে। সামনে ইলহাম ভাইয়ের গাড়ি দেখা যাচ্ছে না। ওরা কি পেছনে পড়ে গেছে? ইলহাম ভাইরা কি আমাদের পেছনে আসছে? না, তাহলে ওর হয়তো বাড়ি পৌঁছে গেছে। তাহলে আমরা এখনো পৌঁছাইনি কেন? কারণ আমরা অন্য পথে যাচ্ছি। কেন? ওই পথে না গিয়ে আপনি অন্য পথে এসেছেন কেন? আমাদের মনে হয় অনেক লেট হয়ে গেছে। এতক্ষণে কখন হয়তো বাড়ি পৌঁছে যেতাম। আপনি কেন অন্য একটা পথে নিয়ে এসেছেন? পেখম হতবাক হওয়া গলায় বলল। পেখম ভুলেই গিয়েছিল সে কার সাথে কথা বলছে, তাই তো গলায় আওয়াজ এতটা চড়ে গেছে। তাপ চোখ মুখ কঠিন করে পেখমের দিকে চাইল, ধমকের সুরে বলল, শখ করে নিশ্চয়ই তোদের নিয়ে ঘুরছি না? অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে, এটা বুঝতে পারো কমন সেন্স। তাপের সামান্য ধমকেই সব ঠিক হয়ে গেল। পেখম আবার মেনি বিড়াল হয়ে গিয়ে চুপ করে বসে রইল। তার মাথায় সমস্যা হয়েছে। হয়তো সে কোনো সাহসে হিটলার মির্জার দিকে কৈফাত চায়। যদিও তাপ কল করে ইলহামকে জানিয়ে দিয়েছিল ওরা ভুল পথে চলে গেছে, ফেরত সময় লাগবে। তারপরও বাড়ির সকলে ছেলে মেয়েদের জন্য চিন্তা করছে। রাত বেরোতের কথা কিছুই বলা যায় না, কখন কি ঘটে যায়। সকলেই তাদের অপেক্ষায় বসেছিল। তাপের যাকে ইলহাম হলে আজ কঠিন বকা খেত, কিন্তু তাপকে কেউ কিছুই বলল না। ভাই তোরা ঠিক আছিস? ইলহামের প্রশ্নের উত্তরে তাপ পাল্টা প্রশ্ন করলো, আমাদের কি কিছু হয়েছিল? না মানে দাদি টেনশন করছিল। বাচ্চারা গাড়িতে ঘুমিয়ে পড়েছে, ওদের রুমে নিয়ে শুয়ে দে। বাড়ি ফিরতে ফিরতে পেখমের আবার ঘুম পেয়ে গেছে। ওরা ছোট বলে ওদের কোলে করে নেওয়া হচ্ছে। তাকে তার কেউ কোলে করে রুমে দিয়ে আসবে না, তাই ঘুম ঘুম চোখে গাড়ি থেকে নেমে কিভাবে রুম পর্যন্ত এসেছে এটা সে নিজেও বলতে পারবে না। ফোনের রিংটনের শব্দে তাওয়াফের ঘুম ভাঙল। এমনিতেও তার ঘুম ভীষণ পাতলা। রুমে সামান্য একটা শব্দ হলেও সে সজাগ পেয়ে যায়। সেখানে হতছড়া ফোনটা তো কানের উপর বুলডেচার চালাচ্ছে। বিছানা বালিশ হাতড়ে ফোন খুঁজে পেয়ে না দেখে রিসিভ করে কানে নিল। ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো। কিরে গাধা, খবর কি তোর? কোথায় মরেছিস তুই? 2 সপ্তাহ ধরে তোর টিকি নাগালও পাচ্ছি না। কণিকার গলা শুনে তাপ কানের উপর থেকে ফোন নামিয়ে নিল, নয়তো এই লাউড স্পিকারের শব্দে তার কান খারাপ হয়ে যাবে। তাপ চোখ না খুলেই ভারী গলায় জিজ্ঞেস করলো, কয়টা বাজে এখন? তুই আমার ঘুম নষ্ট করতে সকালবেলা কল করেছিস? কণিকা আকাশ থেকে পড়ে বলল, এই গাধা, তোর জন্য এখনো সকালে বসে আছে? তুই কি সত্যি আজ 10টা পর্যন্ত ঘুমাচ্ছিস? 10টা বাজে শুনেই তাপ উঠে বসলো। সত্যি কি 10টা বাজে? কণিকা উপাস থেকে তাপের উপর গালের বৃষ্টি বইয়ে দিচ্ছে। আমি জানি তুই ইচ্ছে করে আমার কল তুলিস না। এখনো যে আমার কল তুলেছিস এটাও না জেনেই তোর সমস্যা কি? কেন আমাকে জ্বালাচ্ছিস? তাপ চোখ ডলতে ডলতে হাই তুলে বলল, এতগুলো বছর ধরে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে যেতে আমি ক্লান্ত কণিকা। এত কিছু করেও তোর তো কোনো লাভ হচ্ছে না। আমার পেছনে শুধু শুধু সময় নষ্ট করছিস তুই। তাই ঠিক করেছি, এখন থেকে সব বাদ। চুপ গাধা, আমার লাভ লস নিয়ে তোকে কে ভাবতে বলেছে? লাভ হচ্ছে কি হচ্ছে না এটা আমি বুঝবো। আর আমার হাতে অনেক ফাও সময় আছে। তাও ওখান থেকে কিছু সময় তোর পেছনে ব্যয় করলেও আমার বিশেষ ক্ষতি হবে না। তাপ হাত ছেড়ে দিলে ও কণিকা এখনো আশা ছাড়েনি। এই মেয়েটা কি? এত মনের জোর কোথা থেকে নিয়ে আসে?
দেখ, আমাকে কিন্তু তোর বাড়ি আসতে বাধ্য করিস না। এমনিতেই ছাগল একটা বয়ফ্রেন্ড নিয়ে জন্মের প্যারায় আছি। কণিকার প্যারা সম্পর্কে তাপ সবই জানে। মুখে মৃদু হাসি নিয়ে সে বলল, বেচারা তোর সাথে 3 বছর প্রেম করেছে, এখন বিয়ে করতে চায়, কিন্তু তুই ওকে পাত্তাই দিচ্ছিস না। মানুষের বয়ফ্রেন্ড নানান অজুহাতে টালবাহানা দেখিয়ে বিয়ে করতে চায় না, তোর ক্ষেত্রে উল্টোটা। তোর বয়ফ্রেন্ড বিয়ে করতে চায়, কিন্তু তুই টালবাহানা দেখাচ্ছিস। জীবনে এমনিতেই প্যারার শেষ নেই, বিয়ে করে আরো একটা নতুন প্যারা যোগ করতে চায় না। তুই কিন্তু কথা ঘুরানোর চেষ্টা করছিস, জেনে বুঝে তুই এখন আমার বিয়ের টপিক তুলছিস। আমার হাত থেকে তুই এত সহজে ছাড় পাবি না। ঠিক আছে, আমার পেছনে খরচ করার তোর যদি ফাও সময় থাকে, তাহলে আমারও অনেক বেকার সময় আছে। গুড বয়। সামনের সপ্তাহে তাহলে সময় মতো চলে আসিস। এই সপ্তাহ না এলে কিন্তু আমি বাড়ি গিয়ে তোর পাছায় লাথি দিয়ে নিয়ে আসবো। কথা বলা শেষ করে তাওয়াফ রুম থেকে বেরিয়ে এলো। তাকে দেখে নূরজাহান বললেন, উঠে পড়েছিস? হুম। আজ তাহলে ভালো ঘুম হয়েছে। বাড়ির শান্ত পরিবেশ দেখে তাওয়াফ বলল। চিৎকার চেঁচামেচি হয়নি বলেই হয়তো ঘুম ভালো হয়েছে। তাওয়াফ বুঝতে পারছে দাদির মন খারাপ। নূরজাহান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, ওরা চলে গেছে, বাড়িটাও খালি হয়ে গেছে, কে জানে আবার কবে আসবে। তাওয়াফও বুঝতে পেরেছিল, কারণ বাচ্চা কাচ্চাগুলো থাকলে এতক্ষণে নিশ্চয়ই কেউ না কেউ তার রুমে যেত। ওরা এসে যতদিন থাকে দাদি ততদিন অনেক খুশি থাকে, ওরা চলে গেলে দাদি কষ্ট পায়, কয়েকদিন মন খারাপ থাকে। কখন গেছে ওরা? 9টার আগেই চলে গেছে। 2 দিন স্কুল মিস হয়েছে, আজ কি স্কুল ধরবে। কার সাথে গেছে? ইলহাম নিয়ে গেছে, ওদের দিয়ে এসে ছোট শয়তানের সাথেও দেখা করে আসবে। তাওয়াফ ঘুমাচ্ছিল বলেই হয়তো তাকে কেউ ডাকেনি। দাদির মন অনেক বেশি খারাপ দেখে তাওয়াফ দাদির পাশে গিয়ে বসলো। নরম গলায় বলল, এত মন খারাপ কেন করছো দাদিজান? তোমার নাতিরা তো তোমার কাছে আছে। ওরাও আমার নাতনি। তোর দাদার উপর আমার সারা জীবন রাখছিল। তার ছেলে মেয়েদেরকেও যে খুব বেশি পছন্দ করেছি এটা বলবো না, কিন্তু তোরা বা ওই বাড়ির নাতি নাতনিগুলোর মধ্যে আমি পার্থক্য করতে পারি না। ওদেরকেও আমার নিজেরই মনে হয়। তুমি চাও ওরাও তোমার কাছে থাকুক? আমার চাওয়াতেই কি আসে যায়? মানুষের সব চাওয়াই কি পূরণ হয়? নূরজাহান নাতির মুখের দিকে তাকিয়ে গালে হাত রেখে বলল, তুই আমার কাছে আছিস, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। তাওয়াফ এসে দাদির মাথায় চুমু খেলো, বলল, আমি সবসময় তোমার কাছে থাকবো দাদি। ইলহাম এখানে আসার আগেই জানতো একবার এলে সন্ধ্যার আগে যেতে পারবে না। তাকে পেয়ে ছোট দাদি এত সহজে ছেড়ে দিবে না। হলো এমন। নাতিকে দেখে গোলাপজানের খুশির সীমা রইল না। ওরে আমার ভাইরে, কত বছর তোরে দেখি না। তুই দেখি মাইয়াগো মতো ফর্সা হয়ে গেছস। এত সুন্দর পোলার বউ পামু কই? ইলহামকে দেখে বড় চাচা খুশি হলেও মেজো চাচা ছোট চাচা কেউ কথা বলেনি। চাচিরা অবশ্য তার আপ্যায়নে কমতি রাখছে না। ফুপু আসে না দাদি? আসে তো। ফুপুকে অনেকদিন দেখি না। ফুপুর বাড়ি যা একদিন, তুই গেলে তোর ফুপু অনেক খুশি হবে। হাতের কিছু কাজ শেষ করে যাব। যাইস ভাই, তুই বিদেশ থেকে আইসা আমারে দেখতে আসছস, কিন্তু ওই বড় নাদান দেশে থেকে আমারে দেখতে আসে না। গোলাপজান তাওয়াফের কথা বলছে। বড় নাতির কথা বলতে গিয়ে গোলাপজানের গলায় বিষাদ ধরা দিল। ইলহাম দাদিকে সান্ত্বনা দিয়ে বলল, আজকে গিয়ে আমি ভাইকে তোমাকে দেখতে আসতে বলবো। পেখমে ব্যাগপত্র রুমে রেখে এসেছে। অন্য সোফায় বসতে বসতে বলল, গোলাপজান, এবার নাতিকে পেয়ে আমাদের ভুলেই যাবে। নাতিদের প্রতি এই বুড়ির এত টান কেন যে? এই নাতিরাই শেষ বয়সে আমারে দেখবো। তোরা তো পরের বাড়ি চলে যাবে। পরের বাড়ি যেতে দিও না, তাহলেই তো বাড়িতে থেকে তোমার সেবা যত্ন করতে পারবো। তোরে আমি এই বছরে বিয়া দিমু। এজন্যই দাদিকে মাঝে মাঝে অসহ্য লাগে পেখমের। বুড়ি এ বাড়িতে তার থাকা খাওয়া দেখতে পারে না। পেখম উঠে দাঁড়ালো, রাগ দেখিয়ে বলে চলে গেল, তোমার কথা কচু হবে বুড়ি। তোমার ছেলে তোমার কথা না আমার কথা শুনবে। আমি রাজি না হলে বিয়ে তো দূর, বাড়িতে সম্বন্ধও আসতে দিবে না।
ইলহাম দাদি নাতির ঝগড়া দেখে হাসছে। পেখমের তেজ দেখিয়ে চলে যাওয়া দেখে দাদি বলল, দেখছোস কেমন চটাং চটাং কথা কয়? এই মাইয়া অনেক বাইরা গেছে, এরে সত্যি এবার বিয়ে দিতে হবে। ইলহাম মুখে হাসি নিয়ে বলল, ও তো এখনো ছোট দাদি, তোমার বড় নাতিই তো এখনো বিয়ে করেনি। ভাইয়ের জন্য পাত্রী টাত্রী দেখো। পেখম দাদির গোষ্ঠী উদ্ধার করতে করতে দোতলার বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। ঘরে বসে আজান পেখমের শব্দ পেয়ে ডাকলো। পেখম বুড়ি নাকি? পেখম আজান ভাইয়ের ঘরে আসছিল। এ বাড়িতে কেউ যদি তাকে বুঝে সেটা হলো আজান ভাই। পেখম ঘরে ঢুকে দাদির বদনাম গাইতে লাগলো। বুড়িটা এমন কেন আজান ভাই? আমার সুখ দেখতেই পারে না? আমার বয়স কত আর হয়েছে? তুমি বাকি আছো, এরিন আপু বাকি আছে, ওই বাড়ির দামরা এক ছেলে, ইলহাম ভাই, আকৃতি আপু। তোমাদের বিয়ের পরে না আমার সিরিয়াল আসবে, কিন্তু বুড়ি সবার আগে আমার বিয়ে দিতে চায় কেন? আজান মনোযোগ সহকারে বোনের সব অভিযোগ শুনলো। মনে মনে ভাবলো, এই মেয়ে এত অবুঝ কেন? দাদি কি সত্যি সত্যি তোর বিয়ে দিয়ে দিবে পাগল? তুই খেপছিস দেখেই দাদি তোকে আরো খেপাতে বিয়ের কথা তোলে। তুই যেদিন থেকে খেপবি না সেদিন থেকে দাদি আর তোর বিয়ের কথাও বলবে না। পেখম ঠোঁট বাঁকিয়ে ভাবছে। আজান ভাইয়ের কথায় লজিক আছে। 1 মিনিটে তার মন ভালো হয়ে গেল। ঠিকই বলেছো, আমি আর খেপবো না। তুমি এখন কি করছো? কিছুই না। তাহলে চলো নিচে, ইলহাম ভাই এসেছে। আজান তার হুইল চেয়ারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে টেনে নিচে না নিয়ে ইলহাম ভাইকে উপরে আসতে বল। ঠিক আছে বলেই পেখম বেরিয়ে গেল। আজান হুইল চেয়ারটার দিকে তাকিয়ে নিশ্চুপ বসে রইল। তার এই কমতি কি তার পরিবারের চোখে পড়ে না? সবাই তাকে নিজেদের মতো কেন ভাবতে চায়? সে চাইলে ওদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। তার জীবন দুচাকার এই হুইল চেয়ারে সীমাবদ্ধ হয়ে গেছে। কলেজ থেকে ফিরে দৃষ্টি পেখমকে কল করলো। কলেজে যাবে বলেও এই হারামি যায়নি। বোরিং বোরিং সব ক্লাসগুলো তাকে একা করতে হয়েছে। পেখম কল তুললে দৃষ্টি বলল, মিথ্যুকের বাচ্চা, তুই যাবি না তাহলে আমাকে মিথ্যা বলে পাঠিয়েছিস কেন? পেখম হেয়ালি সুরে বলল, যেতে তো চেয়েছিলাম, কিন্তু বাসায় এসে আর ইচ্ছে করে। তুই জানিস আজকে আমি ক্লাসে কতটা এতিম ফিল করেছি? ঢং করিস না, তোর বান্ধবীর অভাব আছে নাকি? আমাকে রেখেই তো দেখিস ওদের সাথে ক্যান্টিনে খেতে যাও। আমি তোকে ভীষণ মিস করেছি, বাড়িটাও পুরো ফাঁকা লাগছে। কালই কলেজে দেখা হবে, তখন আরো একটু মিস করতে থাক। পেখমকে ছাড়া এই একদিনই আলিয়াদের সাথে খেতে গিয়েছিল। সেই খোটা আজ পর্যন্ত শুনতে হয়। কথা শেষ করে পেখম ব্যাগ থেকে কাপড়গুলো নামিয়ে রাখছে। গুনগুন করে গান গাইতে গাইতে এক এক করে ড্রেস নামাতে গিয়ে লাল রঙের একটা ছোট্ট বক্স দেখতে পেল। এটা কার জিনিস তার কাছে চলে এসেছে। অন্য কারো হবে হয়তো। ভুল করে কেউ তার ব্যাগে রেখে দিয়েছে। জিনিস যারই হোক, পেখম না দেখে থাকতে পারবে না। এর ভেতর কি আছে? বক্সটা হাতে নিল পেখম। লম্বা বক্স দেখে মনে হলো ভেতরে চেন টেন কিছু থাকবে। বক্সটা খুলে পেখমের মুখ হা হয়ে গেল। বড় বড় চোখে তাকিয়ে জিনিসটা দেখতে লাগলো। ম্যাপেল পাতার ডিজাইনের ছোট্ট একটা লকেট সহ চেন, সাথে ছোট একটা কাগজ। আপনাতেই পেখমের কপালে ভাঁজ পড়ল। মুখ দিয়ে উচ্চারণ করলো, চিকুট। আগ্রহ কৌতূহল ধরে রাখতে না পেরে পেখম দ্রুত হাতে কাগজটা খুলে পড়তে লাগলো। যার ব্যাগ থেকে পাওয়া গেছে উপহারটা তার জন্যই। এই একটা লাইন পড়ে পেখম হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কার হ্যান্ড রাইটিং এটাও তো বুঝতে পারছে না। কার মাথায় এরকম শয়তানি বুদ্ধি থাকতে পারে? জিনিসটা পেয়ে যে সে মনে করবে এটা অন্য কারো, বলে তার কাছে চলে এসেছে, এই কথা কিভাবে জানলো? কোনো নাম সম্বোধন কিছুই তো নেই, রোমান্টিক কোনো কথাবার্তাও লেখেনি। কে দিয়েছে এটা না হয় নাই জানলাম, কিন্তু কেন দিয়েছে এটা তো জানাতেই পারতো। পেখম চেনটা চোখের সামনে ধরে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ম্যাপেল পাতা। ইলহাম ভাই, ইলহাম এটা আমার জন্য এনেছে, তাহলে আমার হাতে না দিয়ে ব্যাগে কেন রেখে দিয়েছে? ব্যাগে রেখেছে ভালো কথা, চিরকুট লেখার মানেটা কি? পেখম সাথে সাথে দৌড়ে নিচে গেল। দাদিকে জিজ্ঞেস করলো, ইলহাম ভাই কোথায় দাদি? ইলহাম তো চলে গেছে। চলে গেছে? কখন? না মানে কেন? ইলহাম ভাইয়ের তো বিকেলে যাওয়ার কথা ছিল। হাসপাতালে নাকি যাবে, কি বলে গেছে আমার এখন মনে নাই। ডাক্তারি পাশ করে এসেছে, হসপিটালে জয়েনিং দেবে, এটাই স্বাভাবিক। ওই কাজেই হয়তো গেছে। পেখম আবার রুমে ছুটে এলো। বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে ইলহাম ভাইয়ের নম্বরে কল করলো। ইলহাম গাড়িতে ছিল। কল রিসিভ করে বলল, ড্রাইভ করছি, কি বলবি বল। বক্সটা তুমি রেখেছো না? তুমি আমার জন্য গিফট এনেছো, তাহলে কেন এমন নাটক করলে?
কিসের বক্স? কোন গিফটের কথা বলছিস তুই? তুমি এখনো মজা করছো তাই না? আমি তোমার গিফট পেয়ে গেছি। ইলহাম ভেবে পাচ্ছে না এ মেয়ে কোন গিফটের কথা বলছে। পাগল বোন আমার, নিজের সাথে আমার মাথাও খারাপ করিস না। পেখমের এবার সন্দেহ হচ্ছে, ইলহাম ভাই না হলে আর কে রাখবে। সত্যি তুমি আমার জন্য কোনো গিফট আনোনি? না রে বোন আমার, ভেবেছিলাম এইচএসসি পাশ করলে তোকে দামি একটা মোবাইল ফোন গিফট করব। কোনো গিফট পাওয়ার কথা শুনেও পেখম খুশি হতে পারলো না। ওটা সময় হলে পাওয়া যাবে, কিন্তু এখন যেটা পেয়েছে এটার মালিককে কি করে খুঁজে বের করবে। কল কেটে পেখম ভীষণ মনোযোগ দিয়ে চিরকুটের লেখাটা দেখছে। দূর, চিনতে পারছে না চেনটা কিসের। গোল্ড। মাঝে ওই পাথরটা কি ডায়মন্ড? ওরে বাবা! যদিও পেখম গোল্ড ডায়মন্ড কিছুই পড়ে না, তাই এসব সম্পর্কে তার বেশি ধারণাও নেই, কিন্তু জিনিসটা যে দামি এটা যে কেউ বুঝতে পারবে। পেখম এতক্ষণ কৌতূহলী ছিল, এবার তার মনে টেনশন ঢুকে গেছে। এত দামি গিফট আমাকে কেউ কেন দিবে? পেখম চেনটা গলায় পড়ার সাহস করলো না। মার চোখে পড়লে লক্ষ কোটি প্রশ্ন করবে, কে দিয়েছে, কেন দিয়েছে। আর পেখমও পরিচয়হীন, কোনো মানুষের দেওয়া গিফট কেন অ্যাকসেপ্ট করবে। জিনিসটা সে আলমারির ভেতর লুকিয়ে রাখলো, যেন সহজে মাতাচির চোখে না পড়ে। তার বাকি দিনটা অনুমান করার উপর কেটে গেল, মানুষটা কে হতে পারে। পরের দিন কলেজ যাওয়ার পথে ওই বাড়ি থেকে দৃষ্টিকেও পিক করে নিল। ঘুরিয়ে ফিরিয়ে পেখম দৃষ্টিকে ঘটনাটা বলছে। এটা যে তার নিজের সাথে ঘটেছে তা অবশ্য বলল না। দৃষ্টির পেট ঠোঁট দুটোই পাতলা, কোন কথায় এর পেটে থাকে না। ধর, তোকে কেউ অনেক দামি একটা গিফট করেছে, কিন্তু মানুষটা তোর সামনে আসেনি। সহজ কথায় পরিচয় লুকিয়ে গিফট করেছে, এই তো। এখন বলো এর মানেটা কি হতে পারে? মানে খুব সিম্পল, যে গিফট করেছে সে তোকে ভালোবাসে। আমায় কেন ভালোবাসবে পাগল? গিফট কি আমাকে দিয়েছে? তাহলে কাকে দিয়েছে? দিয়েছে একজনকে, সেও আমার ফ্রেন্ড। দৃষ্টি বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি ছাড়াও আজকাল তোর নতুন অনেক ফ্রেন্ড হয়েছে দেখা যাচ্ছে। আরে ফেসবুক ফ্রেন্ড, মোটামুটি ক্লোজ বলা যায়। ওর অনেক কিছুই আমার সাথে শেয়ার করে। বুঝলাম। এখন যে গিফট করেছে তাকে খুঁজে বের করার উপায়টা কি? আমি তো কোনো উপায় দেখছি না। যদি সে নিজে থেকে দেখা দিতে না চায় তাহলে ওই ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব হবে বলে মনে হয় না। পেখম ভাবনায় পড়ে গেল, কিভাবে ওই ব্যক্তিকে খুঁজে বের করবে সে। কলেজে এসে পড়েছে। দৃষ্টি আর পেখম ভেতরে ঢুকতে ঢুকতে সতর্ক দৃষ্টি ফেলে আশেপাশে দেখছে। দুজনে আজ অবাক হলো। পেখম বলার আগে দৃষ্টি বলে উঠল, তোর মজনুকে দেখে আজ দেখা যাচ্ছে না। আজকে তোকে বিরক্ত করা থেকে অফ নিয়েছে নাকি? পেখম রাগে চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার মজনু? তোর মজনু শালি, বেশি কথা বলে ওই কুত্তার সাথে তোর বিয়ে দিয়ে দেব। দিস, কিন্তু আজকে কি হারামজাদা কলেজে আসেনি? আমি কি জানি? আমায় কেন জিজ্ঞেস করছিস? দোতলায় নিজেদের ক্লাসে যাওয়ার সময় বারান্দার শেষ মাথায় রনিকে দেখা গেল। পেখমকে আসতে দেখো রনি ওর কাছে এসে অন্যান্য দিনের মতো অসভ্যতা করলো। আজকে পেখমকে দেখো ইগনোর করে চলে গেল। কি রে, এটা কি হলো? শালা তোকে দেখে অমন করে পালিয়ে গেল কেন? পেখমও বুঝতে পারছে না, পালিয়ে যাক বা জাহান্নামে যাক তার কিছু যায় আসে না, কিন্তু কুকুর এলে হঠাৎ করে সোজা হয়ে গেল কিভাবে। একটা জিনিস লক্ষ্য করেছিস পেখম? কোন জিনিস? রনির মুখে মারের দাগ ছিল। হারামজাদা নতুন কোনো ক্রাইম করে এসেছে নাকি? ক্রাইম করুক, যা মন চায় তাই করুক, আমার পিছু ছেড়ে দিলেই আলহামদুলিল্লাহ। জীবন অতিষ্ঠ করে রেখে দিয়েছে। রনির পেছনে ওর বন্ধুরা এসেছে। ওসামা জিজ্ঞেস করলো, ভাবিকে দেখেও তুই চলে এলি যে? রনি জবাবে বলল, কে তোর ভাবি? ওসামা সহ বাকি দুজনও বিস্মিত চোখে তাকালো। কিবরিয়া বলল, কে ভাবি মানে? পেখম ভাবি? পেখমকে আমি বিয়ে করেছি, ওকে কেন ভাবি ডাকবি তোরা? তুই না পেখমকে ভাবি ডাকতে বলছিস? রনির কথা শুনে তার তিনজন বন্ধুই হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। 6টা মাস ধরে মেয়েটার জীবনে আজাব নামিয়ে দিয়েছিল, এখন বলছে বিয়ে করেছি ভাবি। কেন ডাকবি? তুই পেখমকে পছন্দ করিস না? না, ওই মেয়েকে তোরা আর ভাবি ডাকবি না। বাকিদের বলে দিবি কেউ যেন পেখমকে বিরক্ত না করে। তোর হঠাৎ কি হয়ে গেল রনি? এমন ভিতুর মতো কথা বলছিস কেন? আর তোর মুখে এসব কিসের দাগ? কে মেরেছে তোকে? 1 মিনিট, তোর চেহারার এই অবস্থার জন্য কোনোভাবে পেখম দায়ী নয় তো? ওর বাবা তোকে মেরেছে? শুনেছি ভীষণ
রকচটা লোক। ওটা পেখমের বাবা না, বাবা হলে বয়স্ক হতো। রনি ছেলেটাকে ঠিক চিনতে পারেনি, আগে কোনোদিনও দেখেছে বলেও মনে হয় না। দুদিন আগে সকালে হুট করে তার সামনে এসে দাঁড়ালো, চোখ থেকে সানগ্লাস খুলে তার নাম জিজ্ঞেস করলো। ছেলেটার পোশাক আশাক কথাবার্তা ভদ্র লেগেছে বলেই রনি উত্তর দিয়েছে। তার কলেজের নাম, কোন ইয়ারে পড়ে এটা জেনে আচমকা মুখে ঘুষি বসিয়ে দিল। এক ঘুষি খেয়ে রনি মাটিতে পড়ে গেল। ছেলেটা তার উপর ঝুঁকে কতক্ষণ মন খুশির মতো মারল। ওরকম হাড্ডা গাড্ডা লোকের সাথে রনি কিছুতেই পেরে উঠল না। প্রতিরোধ করার সুযোগও সে পায়নি। নাক মুখ দিয়ে রক্ত চলে এলে ছেলেটা তাকে ছেড়ে দিল। রনি তখনও জানে না এই লোক তাকে কেন মারছে। রক্তের দলা থুকে ফেলে রনি দুহাত জোর করে ভীত শঙ্কিত হয়ে বলতে লাগলো, ভাই ভাই আর মারবেন না, আমাকে কেন মারছেন ভাই? কি অপরাধ করেছি আমি? তার কথা শুনে ছেলেটাকে নিজের ঠোঁট কামড়ে বা হাতে কপাল ডলতে দেখে রনি আরও ভয় পেয়ে গেল। দ্বিতীয়বার মার খাওয়ার আগে নিজের জীবন বাঁচানোর তাগিদে কাটটাতে লাগলো। ভাই আমার কথাটা তো শুনুন, আমার অন্যায়টা কি বলুন, আমি নিজেকে শুধরে নিব। তার এই কথা শুনে ছেলেটা হেসেছে, জবাবে বলেছে, তোর বোনের নাম আদিবানা, ক্লাস 10-এ পড়ে। নিজের বোনের নাম শুনে রনি ভড়কে গিয়ে উপর নিচ মাথা দুলিয়ে তাড়াহুড়োয় বলল, জি ভাই। তোর বোন স্কুলে যায়। এখন স্কুলের কোনো ছেলে যদি তোর বোনকে বিরক্ত করতে করতে এমন পর্যায়ে নিয়ে যায়, তোর বোন আর স্কুলে যেতে চাইবে না, তখন ভাই হিসেবে ওই ছেলেটাকে তুই কি করবে? মারবি নাকি বুকে টেনে নিয়ে কোলাকুলি করবি? রনি তখনও বুঝতে পারছে না। মার খেয়ে বেচারার অবস্থা খারাপ হয়ে গেছে। লোকটা জবাবের জন্য তার দিকে তাকিয়ে আছে দেখে কাঁদো কাঁদো মুখে রনি বলল, মারবো ভাই, মারবো। বোনের ভাই হিসেবে পুরুষের মতো কথা বলেছিস, তাহলে তুই কেন কারো বাড়ির মেয়েকে বিরক্ত করিস? তোর কি মনে হয় ওই মেয়ের বাড়িতে কেউ নেই? তোকে কেউ মারতে পারবে না? রনি এবার বুঝতে পারছে এটা নিশ্চয়ই পেখমের ভাই। আজকের পর থেকে তোকে যদি পেখমের আশেপাশেও দেখা যায়, তাহলে বুঝে নেবে সেদিনই তোর জীবনের শেষ দিন। তোর বাপ কত বড় নেতা আমার জানা আছে। মির্জাদের সাথে লাগার আগে তোর বাপের থেকে জেনে নিস তার এত ক্ষমতা আছে কি। ওই ঘটনা মনে পড়লে রনির ব্যথাগুলো তাজা হয়ে ওঠে। এমন মার সে এই জন্মেও খায়নি। ওসামা, জুনায়েদ, কিবরিয়া সবটা শুনে ওরাও চিন্তায় পড়ে গেল। ওসামা বলল, পেখমদের পরিবার অনেক বড় লোক, এটা আমি শুনেছি, কিন্তু পেখম সেরকম দেখায় না। কিবরিয়া বলল, পেখমের বাবা না হলে ওর ভাই না তো? ওসামা বলল, ভাই কোথা থেকে আসবে? পেখম তার বাবা মার একমাত্র মেয়ে। কাজিন টাজিন হতে পারে। ওর একটা কাজিন কয়দিন আগে কানাডা থেকে ফিরছে। জুনায়েদ ঝামেলা ভয় পায়। রনিকে সাবধান করে দিয়ে সে বলল, তুই ভাই এবার পেখমের পিছু ছেড়ে দে। 6 মাস মেয়েটাকে কম বিরক্ত করিসনি। আমি এটা ভেবে অবাক হচ্ছি পেখম এতদিন কেন সহ্য করছে। আরও আগেই কেন তোর সুতা কেটে দেয়নি? স্যারকে পড়াচ্ছে, পেখমের মাথায় কিছুই ঢুকছে না। সে পড়া বোঝার চেষ্টাও করছে না, দৃষ্টির সাথে ফিসফিস করে কথা বলছে। এই চমৎকারটা কি করে হলো? যেভাবেই হোক, তোর এত কিছু ভেবে কাজ কি? তোকে বিরক্ত করা ছেড়ে দিলেই তো হয়েছে নাকি? হুম, কিন্তু কুত্তার লেজ কার দ্বারা সোজা হয়েছে তা জানার কৌতূহল তো জাগেই। পেখম, দৃষ্টি, দুজনেই দাঁড়াও। বাকি ক্লাস তোমরা দাঁড়িয়েই করবে। স্যারের ফ্যাসফ্যাসে গলায় কথাটা শুনে দৃষ্টি আগুন চোখে পেখমের দিকে তাকালো। দোষ না করে তাকে শাস্তি পেতে হবে। পেখমের অবশ্য দাঁড়িয়ে ক্লাস করতে অসুবিধা নেই, বসে থেকে কোমর ব্যথা হয়ে গিয়েছিল। সকালে ব্রেকফাস্টে সবাই একসাথে করে। দুপুরে পুরুষেরা কেউ বাড়িতে থাকে না, রাতে খাবার টেবিলে আবার একসাথে হয়। নূরজাহান নিয়ম করে দিয়েছেন, যত অফিস আদালতই থাকুক, সকাল এবং রাতে ছেলেদের তিনি খাবার টেবিলে চান। খেতে বসে বাইরের কোনো কথা বলা যাবে না, কথা বলতেই হলে নিজেদের কথা বলবে। তাও দাদির পাশে চেয়ারে বসতে বসতে বলল, ইলহাম কোথায়? পেছন থেকে ইলহামের জবাব এলো, এই যে আমি চলে এসেছি। সবাই এসে বসে গেলে দৃষ্টির বাবা আজহার মির্জা কথাটা বললেন, ভাইজান, আকৃতির জন্য একটা সম্বন্ধ এসেছে। সম্বন্ধটা যে এনেছে তাকে আমি চিনি। ছেলে পরিবার সবই ভালো। মুখে ভাত তুলতে গিয়ে আকৃতির হাত থেমে গেল। চকিতে সে বাবার দিকে তাকালো। তকির মির্জা মাকে দেখলেন। নূরজাহান বললেন, ছেলে কি করে? পারিবারিক ব্যবসা দেখাশোনা করে। ছেলে দেখেছিস তুই? সরাসরি না দেখলেও ছবি দেখেছি, ছেলে ভালো। নূরজাহান বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, তুই কি বলিস? তকির মির্জা মেয়ের দিকে দেখলেন। আকৃতি মুখ নিচু করে বসে আছে। তিনি গোপনে দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েরা কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যায়?
আজহার মির্জা ভরসা দিল। ওদের সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি ভাইজান, আমাদের আকৃতির জন্য উপযোগ্য ছেলে। নূরজাহান বললেন, দেখ, তোরা যা ভালো মনে করিস, নাতনিকে বিয়ে দেওয়ার ইচ্ছা না থাকলেও মেয়ে মানুষ হয়েছে, কতদিন নিজের কাছে রাখতে পারবো, একদিন না একদিন পরের ঘরে যেতে হবে। ছেলের বউয়ের কি মতামত জানতে জিজ্ঞেস করলেন। তুমি কি বলো বৌমা? মেয়ের বিয়ের কথা উঠতেই তাহমিনার বুক ফাঁকা লাগে। আমি আর কি বলবো, ওর বাবা যা ঠিক করে। তকির মির্জা সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলের সাথে পরামর্শ করে নিলেন। তুই কি বলেছিস তাওফ? ওদের আসতে বলা উচিত? তাওফের উপর সবার ভরসা আছে, ওর কোনো সিদ্ধান্তই ভুল হয় না। তাওফ খেতে খেতে বলল, এখনই বাড়িতে তোলা ঠিক হবে না। চাচ্ছু, তুমি আমাকে ছেলের বায়োডাটা দাও, আমি আরও খোঁজখবর নিয়ে তারপর জানাবো। বাড়ির মেয়েদের বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়া আজহার মির্জাও চান না। যত বেশি খোঁজ খবর নেওয়া যায় ততই ভালো। আজকাল মানুষকে বিশ্বাস করা কঠিন হয়ে উঠেছে। তিনি বললেন, ঠিক আছে। তকির মির্জা জানেন বোনের জন্য তাওব যা সিদ্ধান্ত নেবে সেটাই বেস্ট হবে। রাতে তাওব বোনের ঘরে এসেছে। ভাইকে দেখে আকৃতি হাসার চেষ্টা করলো। তাওব ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো, ঘুমাসনি এখনো? ঘুমাবো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, জানতাম তুমি আসবে। তাওব হাসলো। ছোট বোনটাকে সে ভীষণ ভালোবাসে। বোনের বিষয়ে সে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। খাবার টেবিলে কি কথা হয়েছে তুই তো শুনেছিস, এখন বল তোর মতামত কি? আমার মতামত সবসময় তোমার সিদ্ধান্তের সাথেই যাবে ভাইয়া। খোঁজখবর নিয়ে সব ঠিক থাকলে তবে ওদের বাড়িতে তুলব, নাহলে বাইরে থেকেই বাদ। আকৃতি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, আমি জানি ভাইয়া। তাওব বোনের মায়াভরা মুখটার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে কপালে চুমু খেয়ে বলল, টেনশন করিস না, ঘুমিয়ে পড়। হুম। তাওব নিজের রুমে আসতে আসতে পকেটে হাত দিলে একটা কাগজ হাতে এলো। অজান্তে সে একটু হাসলো। জিনিসটা পেয়ে এতক্ষণে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। রুমে এসে রিসিপ্টটা মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিল। এটা কারো চোখে পড়লে নানান প্রশ্ন শুনতে হবে। আপনাকে তো বলেছি এটা অ্যাক্সিডেন্ট কেস। পুলিশ আসার আগে আমরা কিছুই করতে পারবো না। লোকটার কথা শুনে প্রিয়ার রোদে লাল হয়ে যাওয়া মুখটা আরো রক্তিম বর্ণ ধারণ করলো। রাগে গলার রগ ফুলে উঠেছে। তীক্ষ্ণ কর্কশ কণ্ঠে সে বলল, পুলিশ আসার আগেই লোকটা মারা গেল কা? তখনও আপনারা এই কথাই বলবেন? আমাদের হাসপাতালের নিয়ম এটা। অ্যাক্সিডেন্ট কেসের অনেক ঝামেলা আছে, আপনি বুঝবেন না। আমি বুঝতে চাইও না। আর আমি আপনার সাথে কেন কথা বলছি? আপনাদের ডক্টর কোথায়? ওনার সাথে কথা বলতে চাই আমি। লোকটা চোখে মুখে বিরক্তি ফুটিয়ে প্রিয়াকে দেখলো। এর আগেও এমন অনেক অ্যাক্সিডেন্ট কেস এসেছে। পুলিশ রিপোর্ট করা ছাড়া চিকিৎসা করলে তখন পুলিশই ঝামেলা করে। অনেক সময় রোগীর কোনো আত্মীয় পাওয়া যায় না। কোথায় আপনাদের ডক্টর? লোকটা বিরস মুখে প্রিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি লোকটা কি হন? আপনার বাবা? বাড়ির মানুষ না এলে আপনার কথায় আমরা কিছু করতে পারবো না। এদের খামখেয়ালি আচরণ দেখে প্রিয়া হতবাক হয়ে আছে। চিকিৎসাবিহীন মানুষ মারা যাচ্ছে, এরা তাকে জিজ্ঞেস করছে পেশেন্ট কি হয়। ভার্সিটি যাওয়ার পথে তার চোখের সামনে একটা মোটর বাইক লোকটাকে ধাক্কা দিয়ে চলে গেছে। কয়েকজন বাইকওয়ালার পিছু করেছিল, তবে ধরতে পেরেছে কিনা সে জানে না। চোখের সামনে বুড়ো লোকটাকে রক্তে ভিজে রাস্তায় পড়ে কাটটাতে দেখে প্রিয়া নিজেকে ঠিক রাখতে পারেনি। ওখানে উপস্থিত কয়েকজনের সাহায্য নিয়ে কোনো রকমের লোকটাকে সিএনজিতে তুলে হাসপাতালে নিয়ে এসেছে। কিন্তু এখানে নিয়ে এলেও লাভটা কি হলো? এরা তো লোকটা চিকিৎসাই শুরু করছে না। ইলহাম তখন হসপিটালে ঢুকছিল। তার জয়েনিংয়ের খুব বেশি সময় হয়নি। ডাক্তারকে আসতে দেখে একজন কর্মচারী প্রিয়াকে চুপি চুপি জানালো, উনি এই হাসপাতালের নতুন ডাক্তার, ওনার কাছে যান। উনি ভীষণ ভালো মানুষ, আপনাকে সাহায্য করতে পারে। ভালো মানুষ না ছাই, এরা সবকটা ডাক্তার নামে কষায় বসে আছে। টাকা এদের কাছে সবকিছু। প্রিয়া তখনই দ্রুত পায়ে লোকটার দিকে এগিয়ে গেল। ইলহাম কিছু বুঝে ওঠার আগে একটা মেয়ে এসে তার সামনে দাঁড়ালো। চোখে মুখে তীব্র আক্রোশ ও ঘৃণা নিয়ে বলতে লাগলো, আপনাদের হসপিটালের কিরকম নিয়ম এটা? রোগী মারা গেলেও আপনারা কিছু করবেন না? পুলিশ আসার আগে মানুষটা মারা গেলে এর দায়ভার আপনারা নেবেন? একটা মানুষের জীবনের আপনাদের কাছে কোনো মূল্য নেই? মানুষটার যদি পৃথিবীতে কেউ নাও থাকে তাহলে কি তার বাঁচার অধিকার নেই? ডাক্তার না হয়ে আপনাদের কসাই হওয়া উচিত ছিল। ইলহাম অদ্ভুত চোখে মেয়েটাকে দেখছে। ঘটনা না জানলেও আন্দাজ করতে পারছে। মেয়েটা ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করছে। ইলহাম এগিয়ে গেল, নার্সকে জিজ্ঞেস করলো, পেশেন্টকে কখন নিয়ে আসা হয়েছে? 10-15 মিনিট হবে স্যার। এই 10-15 মিনিট আপনারা কেন অপেক্ষা করছেন?
নার্সটা কাচুমাচু মুখ করে বলল, অ্যাক্সিডেন্ট কেস স্যার। তো আপনাদের কাজ মানুষের জীবন বাঁচানো। পেশেন্ট যেই হোক তার জীবনের মূল্য কোনো কিছুর থেকে বেশি নয়। পেশেন্টকে ভিতরে নিয়ে গিয়ে এক্ষুনি চিকিৎসা শুরু করুন। কিন্তু স্যার। আমার কথা শুনুন মিস মিতা, পরে যা হবে আমি দেখে নেব। ইলহাম বলার পরেই পেশেন্টকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয়া কাছ থেকে সবটা শুনেছে। কৃতজ্ঞ চোখে লোকটাকে দেখতে থাকলো। রাগের মাথায় লোকটাকে অনেক কথা শুনিয়ে ফেলেছে, যা করা একদমই উচিত হয়নি। প্রিয়া ক্ষমা চাওয়ার জন্য এলেও ইলহাম মেয়েটাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। প্রিয়া ঠাট বাঁকিয়ে বলল, খারুশ ডাক্তার। যতক্ষণ লোকটার বাড়ির লোকেরা না এসে পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত প্রিয়া হাসপাতালে বসেছিল। কিছুটা সময় পরই লোকটার 2 ছেলে এসেছে। তাদের বাবাকে হাসপাতালে নিয়ে আসার জন্য প্রিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ছেলেরা যেহেতু এসে গেছে, এবার প্রিয়া যেতে পারবে। তার জামা কাপড়ে রক্ত লেগে শুকিয়ে গেছে। এ অবস্থায় বাড়ি ফিরলে তাকে দেখে মা নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে। প্রিয়া হাসপাতাল থেকে বেরিয়ে পড়ল। ব্যাগের ভেতর ফোন বাজছে। রোদের কারণে চোখে দেখতে পারছে না। একটা গাছের ছায়ায় গিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো। যে মানুষটা কল দিয়েছে তার নাম দেখে মুখে সামান্য হাসি ফুটে উঠল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কোথায় তুমি? আজ ভার্সিটি যাওনি? ড্রাইভার তোমাকে নিতে গিয়েছিল? তাওব ছেলে এবং ছেলের পরিবার সম্পর্কে খোঁজখবর নিয়েছে। তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। ওরা আকৃতিতে দেখতে আসার জন্য খুব জোরাজোরি করছে। বাবার সাথে কথা বলে তাওব জানালো। ওদেরকে তাহলে বাড়িতে আসতে বলো। তকির মির্জা ছেলের কথা শুনে বললেন, ঠিক আছে, তাহলে কালকে আসতে বলি, কেমন? হুম। পেখম বিছানায় ওপর হয়ে শুয়ে ল্যাপটপে কোরিয়ান ড্রামা দেখছে। আজকাল রোমান্টিক ড্রামা মুভি দেখে দেখে তারও একটা প্রেম করতে ইচ্ছে করে। কিন্তু আফসোস, ওই রনি গাদা ছাড়া আজ পর্যন্ত কেউ তাকে প্রপোজ করেনি। বাড়ির সবাই তাকে সুন্দরী বলে, তবে ছেলেদের শেখে কি যে সুন্দরী না। সুন্দরী হলে নিশ্চয়ই কলেজ থেকে বাড়ি পর্যন্ত ছেলেদের লাইন লাগতো। ড্রামা দেখতে আর ভালো লাগছে না। নায়ক নায়িকার ভালোবাসা দেখে হিংসা হচ্ছে। তাই ল্যাপটপ বন্ধ করে নিচে চলে এলো। নিচে এসেই একটা গুড নিউজ শুনতে পেল। আকৃতি আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে। কাল তাদের আবার ওই বাড়িতে যেতে হবে। মির্জা বাড়িতে আজ পর্যন্ত একটা বিয়েও হয়নি। এটাই হবে দুবাড়ির প্রথম বিয়ে। খুশিতে পেখমের নাচতে ইচ্ছে করলো। আকৃতি আপুর বিয়েতে কি কি শপিং করবে এখন থেকেই লিস্ট করতে লাগলো। মা, আকৃতি আপুর বিয়েতে আমি কিন্তু অনেক শপিং করব, তুমি কিন্তু কিছু বলতে পারবে না। পেখমের নাচানাচি দেখে গোলাপজান মুখ বাঁকিয়ে বললেন, আকৃতির আগে তোর বিয়ে দেওয়া উচিত। আজকাল তোর নাচানাচি অনেক বাইরে গেছে। আজান ভাইয়ের কথা মতো পেখম আজ রাখলো না। দাদির বলা নকল করে বলল, দাও, বিয়ে না করেছে কে? আকৃতি আপুর বিয়েতে তো হালকা পাতলা শপিং করব, নিজেদের বিয়েতে পুরো শপিং মল কিনে নিয়ে আসবো। গোলাপজান ছেলের বউকে বলতে লাগলেন, দেখছো বউ, দেখছো কিরকম বেলাজ্জা মেয়ে পেটে ধরছো। পেখম ভেঙচি কেটে বলল, আমার লজ্জা তুমি ভেঙেছো বুড়ি, সব দোষ তোমার। মির্জাবাড়ির সকলে আজ ভীষণ ব্যস্ত। কারো দুতণ্ডে দাঁড়াবার সময় নেই। ছোট বড় মিলিয়ে ছেলের বাড়ি থেকে মোট 6 জন লোক আসবে। তবে আয়োজন দেখে কেউ বলবে না এসব 6 জন লোকের জন্য করা হচ্ছে। 12 জন এলেও খেয়ে শেষ করতে পারবে না। দৃষ্টিকে সবাই সারা জীবন অলস উপাধি দিয়ে এলেও আজ তাকেও কাজ করতে হচ্ছে। রনির কাজ মা তাকে ধরিয়ে দিয়েছে। নিজের মাই যদি মেয়ের সুখ দেখতে না পারে তাহলে কি সে কোনোদিন সুখী হতে পারবে? কোথায় মা বলবে আমার মেয়ের কোনো কাজ করতে হবে না, সেখানে বলে হাত পা নাড়িয়ে কাজকর্ম করে রাখা। বসে থেকে তো হাতে পায়ে জং ফেলে দিয়েছিস। জিনিসপত্র মোছামুছির কাজ কি তার? রানীটা মস্ত ফাঁকিবাজি হয়েছে। না হলে প্রতিদিন মোছামুছির পরও এত ধুলো কোথা থেকে জমেছে? রানী পাশেই দাঁড়িয়ে আছে, দৃষ্টির দুরবস্থা দেখে মিটিমিটি হাসছে। আফা, আপনি যে এই ছোট কাম পারেন না, জামাই বাড়িতে গিয়া দুনিয়ার কাম কেমনে করবেন? দৃষ্টি আগুন চোখে রানীর দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, চোখের সামনে থেকে দূর হ, নইলে উষ্টা খাবি। আকৃতি দোতলায় দাঁড়িয়ে সবার ব্যস্ততা দেখছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে এসবে খুশি হতে পারছে না। কলিং বেল বেজে উঠল। রানী গিয়ে দরজা খুলেছে। পেখম হুড়মুড়িয়ে ভেতরে ঢুকেই হইচই শুরু করে দিল। ইয়ে, আমরা এসে পড়েছি। আজ শুধু পেখম, আলায়া, আলিশবা এসেছে। এরিন আসেনি। দৃষ্টি পেখমের কাছে এসে ময়লা কাপড়টা ধরিয়ে দিয়ে বলল, এত দেরি করে এসেছিস কেন? নে, এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজে লেগে পড়। নোংরা ন্যাকড়াটা দৃষ্টির মুখে মারতে ইচ্ছে করলেও এই ইচ্ছেকে বাস্তবায়ন করল না। কাজ করবি তুই, তোদের বাড়ি, আমি তো মেহমান এসেছি। পেখমের কথা শেষ হওয়ার আগে নূরজাহানের গলা শোনা গেল, কে মেহমান? তুই নিজেকে এই বাড়ির মেহমান মনে করিস?
পেখম জিভ কামড়ে দাদির দিকে তাকিয়ে মিষ্টি হাসল। বৃষ্টি আমাকে কাজ করতে বলছে তাই মজা করেছি দাদি। আমি তো এই বাড়িরই মেয়ে, এটা আমার 1 নম্বর বাড়ি। পেখম দৃষ্টি দুজন মিলে আকৃতি আপুকে সাজিয়ে দিল। সাজানো শেষ করে আপুর দিকে তাকিয়ে পেখম মুগ্ধ গলায় বলল, আপুকে যা সুন্দর লাগছে না, দুলাভাই আজকেই আপুকে বিয়ে করে নিয়ে যেতে চাইবে। দৃষ্টি ভাব নিয়ে বলল। দেখতে হবে না মনটা কার। পেখম মুখ বাঁকিয়ে বলল, তোর বোন না, তুই তো একটা শাকচুন্নি। ছেলের বাড়ির লোকেরা এখনো এসে পৌঁছায়নি, তবে কাছাকাছি চলে এসেছে। মেহমান এসেছে কিনা দেখার জন্য পেখম দোতলা থেকে নিচে উকি দিয়েছে। তখনই তার চোখ সাদা পাঞ্জাবি পরিহিত দাদাজানের জেরক্স কপির উপর পড়লে অপলক চেয়েই রইল। পাঞ্জাবির দুহাত ভাঁজ করে কোণের কাছে তুলে রেখেছে, বাম হাতের আঙুলের সাহায্যে চুলগুলোকে পেছনে ঠেলে দিচ্ছে। পেখম ভেবে পেল না সাদা রংটা এই হিটলার মির্জাকে কিভাবে এতটা মানিয়ে গেল। হঠাৎ তাপ উপরের দিকে তাকালে পেখমের সাথে চোখাচোখি হয়ে গেল। পেখম দিন দুনিয়া বলে তাওব ভাইকে দেখছিল, এবার তাওব ভাইও তাকে দেখে ফেললে ঝট করে বসে পড়ল। তাওব ভাইকে তাকে ওরকম হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে ফেলেছে। পেখমের বুকের ভেতর ধুকভুক শুরু হয়ে গেল। তোর কি মরার শখ হয়েছে রে পেখম? হিটলার মির্জাকে কেন দেখছিলি? পেখম আর উঠে দাঁড়ালো না, বসে বসে হামাগুড়ি দিয়ে আকৃতি আপুর রুমের সামনে চলে এলো। তার তাকানোতে পেখম যে ওরকমভাবে বসে পড়েছে দৃশ্যটা তাওফও দেখেছে। একা একাই মুচকি হাসছে সে। আশেপাশে কেউ ছিল না, যার কারণে অনেকটা সময় হাসিটা ঠোঁটে রয়ে গেছে। মেহমানরা চলে এসেছে, সবাই মিলে ওদের আপ্যায়নে কোনো কমতি রাখছে না। মেয়ে বিয়ে দিক বা না দিক, মানুষ যেন তাদের বাড়ি থেকে ফিরে গিয়ে বদনাম করতে না পারে। ছেলে, ছেলের মা, বোন, দুলাভাই, বোনের ছোট 2 ছেলে মেয়ে এসেছে। ছেলেকে দেখে নূরজাহানের পছন্দ হয়েছে, তবে মনে মনে শঙ্কিত হচ্ছেন তিনি, এই ছেলে কি আকৃতিকে পছন্দ করবে? নাস্তার মধ্যে এত কিছু দেওয়া হলো যে টেবিলে জায়গা নিল না। 4 ভাই আজকে বাড়িতে মেহমানের সাথে বসে কথা বলছেন। ছেলের মা বলছে, নিজের ছেলে বলে বলছি না, আমার হাবিবের মতো ছেলে আজকাল দেখা যায় না। আমার ছেলে লাখে একটা। মহিলা চাপাবাজ বোঝাই যাচ্ছে। ইলহাম ছেলেকে দেখে মনে মনে বলল, আন্টি, আপনার ছেলে লাখে একটা হলে আমি আর আমার ভাই কোটিতে একটা। তকির মির্জা পাট্টুকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি এখন কি করছো? মানে পাট্টু তকির মির্জার কথার মাঝে বলে উঠল, আমি কিছু না করলে পায়ের উপর পা রেখে জীবন কাটিয়ে দিতে পারবো আঙ্কেল। আমার বাবা আমাদের 2 ভাই বোনদের জন্য অনেক কিছু রেখে গেছেন। তকির মির্জা পাত্রের এরকম জবাবে সন্তুষ্ট হয়েছেন বলে মনে হলো না। পাত্রের ওই ওভার কনফিডেন্স তাওফেরও ভালো লাগেনি। তারপরও সে কিছু বলল না। সে মুখ খুললে বাড়িতে আসা মেহমানের অপমান হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে পাত্রী দেখা হবে। খেতে বসেও ছেলে, ছেলের পরিবার নিজেদের গুণগাই গেছে বলে আজহার মির্জা ভাইজানের সাথে চোখ মেলাতে পারছেন না। ওনার নিজেরই এদের নিজের ঢোল নিচে পেটানো পছন্দ হচ্ছে না। তিনি নিজে আকৃতির বিয়ে এই পরিবারে দিবেন না। তাহমিনা চোখে ইশারা করে তাওফকে আড়ালে ডেকে নিয়ে গেল। এই ছেলের পরিবার আমার পছন্দ হয়নি। খাইয়ে দাইয়ে এদের বিদায় করো। আমার মেয়েকে আমি ওদের সামনে বসাতে চাই না। তাওফ এই কথাটাই ভাবছিল। বড় মা ভাইকে কথা বলতে দেখে ইলহাম বাহানা দিয়ে উঠে এসেছিল। বড় মা ঠিকই বলেছে, এত বেশি সব বিল গেটসও তো করে না। আমাদের কি এদের থেকে কিছু কম আছে? আমরা তো মানুষকে নিজের জায়গা জমির পরিমাণ বলে বেড়াই না। তাওফের মেজাজ অলরেডি চড়ে আছে। নেহাত মেজাজচ্ছুর সম্মান জড়িয়েছে, না হলে কখনই লাথি দিয়ে এদের বাড়ি থেকে বের করে দিত। 2 নাতি আর বৌমা মিলে কোনো গন্ডগোল পাকাচ্ছে বুঝতে পেরে নূরজাহান নাতনিকে নিয়ে আসার কথা বলে উঠে এসেছেন। নাতিনদের কাছে এসে ওদের মুখ দেখে যা বোঝার বুঝে গেলেন। চাপা গলায় বললেন, এমন কিছু করিস না যাতে আমাদের পরিবার এবং তোর বোনের দুর্নাম ছড়ায়। খোঁজ খবর নিয়েই তো বাড়িতে এনেছিস। এখন পছন্দ না হলেও আকৃতিকে সামনে আনতে হবে। তাওফ দাদির কথার সাথে একমত হতে পারল না। তার বোনকে সে এদের সামনে বসে অপমানিত হতে দেখতে পারবে না। দুর্নামে ভয় আমি করি না দাদি, আকৃতি এদের সামনে আসবে না। তুই ছেলে মানুষ, দুর্নামের ভয় তোকে না করলেও হবে। আকৃতি মেয়ে, মায়ের বাড়িতে মানুষ ডেকে সামনে না গেলে এরা নানান কথা বানাবে। তারপর নিজের কথাতেই অটল রইল। নূরজাহান এই অবুজকে কিভাবে বোঝাবে? ইলহামও ভাইয়ের পক্ষ নিয়ে বলল, ভাই ঠিকই বলছে, এদের সামনে গেলেও এরা আকৃতির 100টা খুঁত ধরবে। এক নাতি কি কম ছিল? তার সাথে আরেকজন যোগ হয়েছে। নূরজাহান বড় নাতির হাত ধরে অনুনয় করে বললেন, তোর বোনের চরিত্র নিয়ে মানুষ প্রশ্ন তুলুক, তুই কি এটাই চাস? আমার বোনকে নিয়ে কেউ একটা বাজে কথা বলার আগে আমি তার চিফ টেনে ছিঁড়ে ফেলবো।
নূরজাহান এই ঘাটতারা নাতিকে বোঝাতে ব্যর্থ। তাহমিনাকে ছেলেকে বোঝাতে বললেন। আমি ব্যর্থ মা। তোমার ছেলেকে তুমি যদি বোঝাতে পারো আকীর্তির সামনে না গেলে এরা মনে করবে আকীর্তির হয়তো অন্য কোথাও সম্পর্ক আছে, তাই আমরা জোর করে ওর বিয়ে দিতে চাচ্ছি। তাহমিনা প্রথমে মাথা গরম করলো, এবার বিষয়টা বুঝতে পেরেছেন। ইলহাম এতক্ষণ ভাইয়ের হয়ে কথা বলেও এই কথা শুনে ভাইকে বোঝাতে লাগলো। দাদিও ঠিক বলেছে ভাই। তাওফ রাগী চোখে ইলহামকে দেখলো। ইলহাম এতে ঘাবড়ালো না। তুমি আমি যা বুঝতে পারি না, দাদি তা পারবেন, তাই প্লিজ দাদির কথা মেনে নাও। তাহমিনা ছেলের মিনতি করে বললেন। জেদ করিস না বাপ, বোনের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলিস না। মা দাদি ইলহাম যে যুক্তি দিচ্ছে তা মেনে নিতে তাওফ রাজি না, কিন্তু সে মা দাদির অবাধ্য হতে পারবে না, তাই রাগ দেখিয়ে বলল। তোদের যা মন চায় কর। তাওফ এখানে না দাঁড়িয়ে বাড়ির বাইরে চলে গেল। এর রাগ পরে দেখা যাবে। নূরজাহান ইলহামকে আকৃতিকে নিয়ে আসতে বললেন। পেখম আর ধৈর্য ধরতে পারছে না। মেহমান কখন চলে এসেছে, এখন আপুকে নিয়ে যেতে বলছে না কেন? আপুকে নিয়ে গিয়ে দুলাভাইকেও দেখে আসবে। পেখমকে ঘর জুড়ে পায়চারি করতে দেখে দৃষ্টি বিরক্ত হয়ে বলল। তুই এমন ঢং করছিস যেন আপুকে না, ছেলে পক্ষ তোকে দেখতে এসেছে। পেখম পায়চারি থামিয়ে দিয়ে কঠিন চোখে তাকিয়ে দৃষ্টিকে শাসালো। তুই কি বুঝবি আমি কত বেশি এক্সাইটেড? তোর বিয়ে? তুই কেন এক্সাইটেড হবি? দৃষ্টির তেড়া বাঁকা কথা শুনে পেখমের রাগ উঠে যাচ্ছে। তোর সমস্যাটা কি? তুই কেন এমন করছিস? আকৃতি এদের ঝগড়া করতে দেখেও আজ থামানোর চেষ্টা করলো না। তার নিজের মনই ভালো নেই। এমন সময় দরজার সামনে থেকে ইলহাম বলল। পেখম, দৃষ্টি আপুকে নিয়ে আয়। আকৃতির বুকের ভেতর ধক করে উঠল। নিচে যাওয়ার জন্য তার মন মানছে না। সে ভাইকে খুঁজলো। ভাইয়ের সাথে থাকলে হয়তো একটু সাহস পেত, কিন্তু ভাই আসেনি। ইলহামকে একা আসতে দেখে কিছুটা মন খারাপ হলো। পেখম দুহাতে আপুর কাঁধ ধরে খুশিতে চিকমিক করে বলল।